সবাইকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো এখানে আজকের প্রধান যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এখন ভাষা বলতে গেলে সর্বপ্রথম আমাদের হিসাব করতে হবে যে প্রোগ্রাম জিনিসটা কি। প্রোগ্রাম যদি আমরা বুঝতে না পারি তাহলে তো ভাষার কোনো মূল্য নেই। আমরা যেমন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য ভাষা ব্যবহার করি বা কোনো কিছু প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি, ঠিক সেম কোনো একটা প্রোগ্রাম রচনা করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এখন সেই প্রোগ্রামিং ভাষাটা কি আসলে তাহলে? আচ্ছা দেখো, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। আমরা যদি চারটা সংখ্যার গড় নির্ণয় করতে চাই, চারটা সংখ্যা আমি ধরে দিলাম 14, 26, 13, 19, চারটা সংখ্যা দিলাম। এই সংখ্যা চারটাকে যদি আমরা গড় বের করতে চাই তাহলে আমাদের ধাপগুলা কি কি? যে কোনো জিনিসের গড় বের করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হয়? সংখ্যাটা নিতে হয়। সংখ্যাটা নেওয়ার পর আমরা যেহেতু এখানে সংখ্যাটা অলরেডি নিয়েছি, আচ্ছা এটার আরো একটা কাজ করতে পারি আমরা। এ, বি, সি এবং ডি চারটা সংখ্যা নিলাম, অর্থাৎ চারটা ধ্রুবক নিলাম আমরা। এটা ধ্রুবক না তো চলক, তাই না? চলক এবং ধ্রুবকের পার্থক্যটা কি আসলে কে বলতে পারো? কারোর জানা আছে? স্যার, ধ্রুবক মানে একটা নির্দিষ্ট মান, মানে ওটা পরিবর্তিত না, কিন্তু চলক মানে পরিবর্তিত, এটা নির্দিষ্ট না, এটা মানে অজানা একটা রাশি আর কি। হ্যাঁ, চলক মানে হচ্ছে একটা অজানা রাশি, আর ধ্রুবক মানে হচ্ছে যেটার মান নির্দিষ্ট থাকে। যেমন এখানে আমি যখন ABCD বলছি, এটার যে কোনো মান হইতে পারে, এটার মান আমরা জানি না। নিচে যে সংখ্যাগুলো বলেছি 14, এটা 14 মানে 14, এটার কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে ধ্রুবক, আর যেটার মান আমরা জানি না এগুলোকে বলা হচ্ছে চলক, অজানা রাশি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই অজানা রাশিগুলা, চারটা রাশি আছে, তোমাকে বলা হচ্ছে যে কোনো সময় এরকম চারটা রাশি দিবে, আর সেই চারটা রাশি তোমার হচ্ছে মানে গড় নির্ণয় করতে হবে। তো গড় যদি নির্ণয় করতে যাই তাহলে এই চারটা ABCD দিয়ে দিল, আমার চারটা রাশির জন্য চারটা মান আগে নিতে হবে। ফার্স্ট ধাপে আমাদের চারটা মান নিতে হবে, সেকেন্ড ধাপে যাই কি করতে হবে? মান চারটাকে যোগ করতে হবে আমাদের। 26 প্লাস 13 প্লাস 19। আচ্ছা, যোগফলটা বের করতে হবে এখান থেকে। যোগফলটা বের করার পরে কত আসে দেখি। 9 3 12 18, আচ্ছা 22 22 2 হাতে 2 3 4 6 7 72। আচ্ছা, এই যোগফল বের করার পর আমাদের অ্যানসারটা আসবে কি? গড় সমান সমান যোগফল যেটা আছে সেটাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? যে কয়টা সংখ্যা ছিল, অর্থাৎ আমাদের চারটা সংখ্যা ছিল, 4 দ্বারা ভাগ করব, তাইলে আমরা এখানে একটা রেজাল্ট পাবো। রেজাল্ট হচ্ছে আমাদের 18। এই জিনিসটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এই জিনিসটা করার জন্য আমাদের কয়টা ধাপ অতিক্রম করতে হয়েছে না? আমরা কি করলাম? প্রথমে হচ্ছে আমরা এই মানগুলা নিলাম, এটা একটা ধাপ। মান নেওয়ার পরে এরপর সেই মানগুলোকে আমরা যোগ করছি, যোগ করার পরে সেটার যোগফল পাইছি, সেই যোগফলটাকে আবার সংখ্যা দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে অ্যান্সার। অনেকগুলা কাজ আমাদের করতে হয়েছে। এখন আমরা চাচ্ছি অনেকগুলা কাজ করব না, অনেকগুলা কাজ না করে যদি আমি রেজাল্টটা পেতে চাই তাহলে এটার জন্য আমার একটা আগে থেকে কাজ করে রাখতে হবে, যে আমি মান দিলে সরাসরি রেজাল্ট আমার কাছে চলে আসবে। এই যোগ করা, ভাগ করা, এই কাজগুলো আর আমাদের করতে হবে না। এরকম আছে না অনেক? সহজ ভাষায় বোঝো, আমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটরে দেখবা আমরা বিভিন্ন গুণ ভাগের কাজ করে থাকি। আমাদেরকে এই নামতা পইরা পইরা গুণগুলা করতে হয়, নাকি দুইটা সংখ্যা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিলেই রেজাল্টটা চলে আসে? তো এই যে ক্যালকুলেটরে অটোমেটিক রেজাল্টটা চলে আসে, এটার মধ্যে একটা প্রোগ্রাম সেট করা আছে,
যে দুইটা সংখ্যা দিবে, তারপরে যদি গুণ চিহ্ন ক্লিক করে সমান সমান দেয় তাহলে গুণের মান আসবে, যদি ভাগ চিহ্ন দেয় তাহলে ভাগের মান আসবে। সেটা ওই নামতা যে পড়া লাগবে সেই নামতাটা আর আমাদের পড়তে হয় না, ওটা অটোমেটিক হয়ে যায়। তাহলে এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সহজে কাজটা করতে পারি, এই সহজে কাজ করার পদ্ধতিটার জন্য যে জিনিসটা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে প্রোগ্রাম। এখন আমরা দেখি তাহলে বইয়ের মধ্যে চলে যাই, প্রোগ্রাম জিনিসটা কি আসলে। আমি পিডিএফটা বের করে নিচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। প্রোগ্রাম জিনিসটা হচ্ছে কি, কতগুলা কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড, অর্থাৎ লিখিত কিছু পদ্ধতি যার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায়। যেমন আমাদের সমস্যাটা ছিল কোথায়, যে আমাদের গড় নির্ণয় করতে হবে। সেই সমস্যার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, এর জন্য যে আমাদের ধাপে ধাপে যে জিনিসটা লিখতে হয়, এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। এখন প্রোগ্রামের ভাষা কি হবে তাহলে? প্রোগ্রাম রচনা করার জন্য যে ভাষাগুলো ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সর্বপ্রথম আমরা বুঝলাম প্রোগ্রাম মানে হচ্ছে কতগুলো ধারাবাহিক নির্দেশ যার মাধ্যমে আমরা কোনো কাজ বা কোনো সমস্যার সমাধান করতে পারি। এখন সেই প্রোগ্রাম রচনা করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কেমন খেয়াল করো। আমরা চাচ্ছি তিনটা মান গ্রহণ করার জন্য অথবা তিনটা মানের রেজাল্ট প্রকাশ করার জন্য, লাস্টে যে আমাদের 18 রেজাল্ট বের হয়েছে সেই 18টাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি। তাইলে আমাদের প্রোগ্রামিং ভাষায়, সি ভাষায় যদি আমরা এটা লিখি তাহলে এইভাবে আসবে, প্রিন্টএফ। যদি এখন পর্যন্ত এটার কিছুই বুঝতেছো না, এটা বোঝা লাগবে না আপাতত, জাস্ট প্রোগ্রামিং ভাষাটা কেমন সেটা বোঝাচ্ছি। প্রিন্টএফ মানে হচ্ছে the result is equal চিহ্ন দিয়ে দিলাম %d। এখানে কাকে নির্দেশ করছে? এভারেজ কে নির্দেশ করছে। আচ্ছা, আমি যে এই জিনিসটা লিখছি এটা দিয়ে তোমরা কিচ্ছু বুঝতে পারতেছো না স্যার, এই ভাষা তো বুঝিই নেই। এই ভাষার কিছুই বোঝো না। এটা একটা ইংরেজি ভাষা ছিল এই জন্য এতটুকু বুঝছো, বাট এই যে আগে পরে যা লেখছি কিছুই বোঝো নাই। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমি বুঝি না, কিন্তু ওই যে HTML এ যেরকম বলেছিলাম যে আমাদের ওই কোডগুলা আমরা বুঝি না, আমরা না বুঝলেও সেটা ব্রাউজার বোঝে, সেই অনুসারে আউটপুট দেয়। তো এখানেও ব্যাপারটা ঠিক সেম, যে প্রোগ্রামিং এর যে ভাষাগুলো রয়েছে এই প্রোগ্রামিং এর ভাষাগুলো বোঝার জন্য আবার আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো এই ভাষাগুলা বুঝতে পারে। তাহলে এটা একটা প্রোগ্রামিং ভাষা। এখন এই প্রোগ্রামিং ভাষা আমরা চাইলেই যে কোনো ভাবে লিখতে পারবো না, এটা লেখার একটা নিয়ম আছে। যেমন এই পার্সেন্টেজ চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা চলককে নির্দেশ করবে, এবং এই পার্সেন্টেজ দ্বারা হচ্ছে একটা চলককে নির্দেশ করবে, এবং এই ডি দ্বারা বোঝানো হবে এটা একটা হচ্ছে কি বলে যে স্বাভাবিক সংখ্যা, যেটা কোনো দশমিক থাকবে না। তারপরে হচ্ছে এই শেষে একটা সেমিকোলন দিয়েছি। এই জিনিসগুলো লেখার একটা নিয়ম আছে, আমি শুধু লিখলেই হবে না। যেমন এইভাবে যদি লিখি বাংলায়, আচ্ছা এই সেন্টেন্সটা কিছু হয়েছে? না স্যার, কিছুই হয় নাই বলতে যা বুঝাইতে চাইছি তার উল্টা হয়ে গেছে। শেষে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিছি এই সেন্টেন্সে। মাঝখানে আবার কমা। না, মাঝখানের কমাটা যদি আমি এইখানে না দিয়ে এইখানে দিতাম তাহলে কিন্তু ঠিক ছিল। এইখানে দিলাম আর এই প্রশ্ন ফেলিবেন না। এবার ঠিক আছে, যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে শাস্তি প্রদান করা হবে, কিন্তু আমি এটাকে যদি সরাই এইখানে দিয়ে দেই, এখন এটা দিয়ে কি আসলে আমি যা বুঝাইতে চাইছি সেটা বোঝানো গেছে? না স্যার, উল্টা বুঝাইছে। উল্টা বোঝাচ্ছে। তাহলে প্রোগ্রাম এইখানে যেমন আমাদের এই দাড়ি, কমা, ফুল স্টপ বা অন্যান্য যে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন রয়েছে, এই বিরাম চিহ্নগুলো ব্যবহার করার যেরকম নিয়ম রয়েছে ঠিক সেই রকম প্রোগ্রামিং লেখার জন্য কতগুলো নিয়ম আছে, আবার বর্ণ আছে, চিহ্ন আছে। তো কোনো প্রোগ্রাম লেখার জন্য যে বর্ণ, অঙ্ক, সংখ্যা, চিহ্ন এগুলো ব্যবহার করা হয়, সেই বর্ণ, অঙ্ক, সংখ্যা, চিহ্ন এবং তাদের বিন্যাসের নিয়ম। এখন প্রোগ্রামিং ভাষা যদি হইতে হয় তাহলে এটা ঠিকঠাক ভাবে
বিন্যাস করতে হবে, তুমি এলোপাতারে লিখে দিলেই হবে না। যেমন এখানে যদি আমি একটা সংখ্যা লিখি 5 2 তারপরে দিলাম হচ্ছে যোগ, এটা দিয়ে কিছু হইছে, যোগ সমান সমান, এর দিয়ে কি বোঝায়? যদি কিছু বোঝা যায় না স্যার। কিছু বোঝা যায় না। কিন্তু আমি যদি এরকম লিখতাম 4 যোগ 5 সমান সমান, এখন কিছু বোঝা যায়? নয়। 5 যোগ 4 এটার একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা সামনে দেয়া নাই, আমরা বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমি কিন্তু জিনিস সেম দিছিলাম, শুধুমাত্র যেটা যেখানে দেয়ার কথা সেই বিন্যাসটা ঠিক ছিল না। যখন বিন্যাস ঠিক ছিল না তখন আমরা প্রয়োজনীয় আউটপুট পাই নাই। তাহলে এই যে আমাদের বর্ণ অঙ্ক চিহ্ন কিন্তু ঠিকই আছে, এখানে অঙ্ক ব্যবহার করেছি দুইটা, চিহ্ন দুইটা ব্যবহার করেছি, কিন্তু আমরা প্রয়োজনীয় জিনিস পাইনি। তাহলে বর্ণ অঙ্ক সংখ্যা চিহ্ন এবং এদেরকে সঠিকভাবে বিন্যাস করার নিয়ম, এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এখন এই প্রোগ্রামিং ভাষা বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাষার তৈরি হয়েছে। আমরা জানি যে ভাষা সবসময় নদীর স্রোতের মতো বহমান, ভাষা কখনো স্থির থাকে না, সদা পরিবর্তনশীল। প্রোগ্রামের ভাষাটাও ঠিক সেম। তোমরা 9-10 এর বইতে হয়তো পড়ে আসছো, কম্পিউটার প্রোগ্রামের জনক বলা হয় কাকে? ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস। পড়ছিলা বইতে, মনে আছে? জি স্যার। ইংরেজ কবি লর্ড বাইরন, সেই লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস অথবা অ্যাডা বাইরন যাই বলো, তাকে বলা হচ্ছে এই কম্পিউটারের প্রোগ্রামের জনক। প্রোগ্রামিং ভাষা সে সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম রচনা করে। চার্লস ব্যাবেজ সেই থিওরির সাথে কম্পিউটারের এই যে প্রোগ্রামের বিষয়টা সে যুক্ত করে, এই জন্য তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষার জনক। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন ভাষা আবিষ্কার হয়েছে, এই ভাষাটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হচ্ছে, আবার কেউ কেউ 4 ভাগেও ভাগ করা হয় করে থাকে। যেমন 1 নম্বরে বলা হয়ে থাকে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা অর্থাৎ এই ভাষাটা একেবারে সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল। এই নিম্ন স্তরের ভাষার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে মেশিন ভাষা, আরেকটা আছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা, এই দুইটা ভাষাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। তারপরে আছে 2 নম্বরে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের বিভিন্ন ভাষা রয়েছে, ফরট্রান, তারপরে হচ্ছে জাভা, আরো কি কি যেন রয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বর উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার মধ্যে আবার ভাগ আছে। আমরা সর্বপ্রথম নিম্ন স্তরের ভাষা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে সেই থেকে বর্তমান পর্যন্ত 2টা জিনিস দ্বারা কম্পিউটারের সবকিছু লেখা হয়, 0 এবং 1। এই 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছু বোঝে না। এই বিট 2টা বাইনারি সংখ্যার মাধ্যমে কাজ করে। আচ্ছা, আমরা বলি না সবকিছুতে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল জিনিসটা কি, কে বলতে পারো? ডিজিটাল মানে সাংখ্যিক। ডিজিটাল মানে হচ্ছে সংখ্যা ভিত্তিক। আচ্ছা, আরেকটু ক্লিয়ার কেউ করতে পারো? আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, এর মাধ্যমে যে কাজগুলো করা হয় এটাকে বলা হচ্ছে মূলত ডিজিটাল, তাই না? কিন্তু ডিজিটাল বললে ব্যাপারটা আসলে ঠিক সেরকম না। ডিজিটালের আরেকটু বিস্তারিত যদি আমরা আলোচনা করতে যাই, কম্পিউটার 2টো বিটের মাধ্যমে সকল কাজ সম্পাদন করে থাকে। বিট 2টো হচ্ছে, একটা হচ্ছে 1 এবং 0, আরেকটা হচ্ছে 1। এই 2টা বিটের মাধ্যমে সকল কাজ সম্পাদন করে, এই দুটোকে বলা হচ্ছে বাইনারি বিট বা বাইনারি ডিজিট। আমরা বাইনারি চ্যাপ্টারে যখন যাব তখন আবার এটা নিয়ে আলোচনা হবে, বাইনারি বিট অথবা বাইনারি ডিজিট। আচ্ছা, এই ডিজিট থেকে আসছে আমাদের ডিজিটাল। তার মানে এই বাইনারি ডিজিটের উপর ভিত্তি করে যত কার্যাবলী সম্পাদিত হয় তাদেরকে, সেই কার্যাবলীগুলোকেই বলা হচ্ছে ডিজিটাল। আর হচ্ছে ডিভাইস গুলোকেও বলা হয় ডিজিটাল ডিভাইস। আমি যে এখন কথা বলছি এই কথাগুলো তোমাদের কাছে চলে যাচ্ছে একটা সিগন্যালের মাধ্যমে। এই সিগন্যালটাও 0 এবং 1 এর মাধ্যমে হচ্ছে, যেটা অ্যানালগ সিগন্যাল। তোমরা ফিজিক্স বা অন্যান্য বিজ্ঞান বইতে পড়ছো, অ্যানালগ সিগন্যাল গুলো হয় এরকম ঢেউয়ের মতো, তাই না? তরঙ্গগুলো। আর ডিজিটাল সিগন্যাল গুলো হয় এরকম।
ডিজিটাল সিগন্যালের সাইনটা এরকমের হয়, অ্যানালগের সাথে মিল নাই। এই ডিজিটাল সিগন্যালের সাইন উপরের গুলা হচ্ছে 1 আর নিচের গুলা হচ্ছে 0। যেমন এটা 1, এটা 0, এটা 1, এটা 0। তার মানে এটাও কিন্তু 0 1 ভিত্তি করেই যাচ্ছে। তাহলে ডিজিট ভিত্তিক কার্যাবলীকে বলা হচ্ছে, বুঝিনি? স্যার কি উপরেরটা যেটা 0 আর মধ্যে যে আরেকটা দাগ ওইটা? ওটা উপর থেকে নিচে আসছে সেটা বোঝানো হয়। তাহলে এই ডিজিটের উপর ভিত্তি করে যে কার্যাবলীগুলো হয় সেটাকেই বলা হচ্ছে ডিজিটাল। আর বর্তমান সময়ে যত ডিভাইস আছে সব ডিভাইসের কার্যাবলী ডিজিটাল ডিভাইসেই হয়ে থাকে, অর্থাৎ ডিজিটের উপর ভিত্তি করেই হয়ে থাকে। এখন এই ডিজিটের উপর ভিত্তি করে যে কার্যাবলী হয়ে থাকে সেই যে ভাষা, সেই ভাষাটার নামে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। সহজ কথায় কোনো ডিভাইস বা মেশিন সরাসরি যে ভাষাটা বুঝতে পারে তাকে বলা হচ্ছে মেশিন ভাষা। এখন কম্পিউটার সরাসরি কোন ভাষাটা বুঝতে পারে? বাইনারি। বাইনারি মানে 0 এবং 1 দিয়ে যেটা করা হয় সেটা কম্পিউটার বুঝতে পারে। এই জন্যই বাইনারি ভাষাটাকে বলা হচ্ছে কি মেশিন ভাষা। মেশিন ভাষা। আচ্ছা, এই মেশিন ভাষাটা হচ্ছে মূল, মাতৃ, জননী, এটাকে বলা হবে জননী। মেশিন ভাষার পরে যেটা আসছে অ্যাসেম্বলি ভাষা। আমি তোমাদের বোর্ডের বইটা নিয়ে আলোচনা করব, বাট ওইটা ওরকম সাজানো না, আমি এই জন্য এটা থেকে আলোচনা করতেছি, এটা সাজানো ভালো। তারপরে আসছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা থেকে যখন আরেকটু সংস্করণ কইরা অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হলো। এই মেশিন ভাষা আমরা মানুষ কিছুই বুঝি না। সহজ হিসাবে তুলনা করো, আমাদের ভাষাটা চর্যাপদ থেকে, বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ সাহিত্যের, বা সংস্কৃত ভাষা থেকে আমাদের ভাষা আসছে বঙ্গ, কামরূপী, ভৈয়া, প্রাকৃতির মধ্যে থেকে। এই চর্যাপদের যে ভাষাটা লেখা আছে সেই ভাষা কি তুমি আমি কিছু বুঝি? আসলে না স্যার। কিছুই বুঝি না। তাহলে এই মেশিন ভাষা যেটা আছে সেই মেশিন ভাষা দেখলেও আসলে আমরা কিছুই বুঝতে পারবো না। নিম্ন স্তরের ভাষার মধ্যে মূল হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষার কয়দিন কিছু পরে, অর্থাৎ 5 বছর পরে একটা ভাষা আবিষ্কার করছে যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এখন অ্যাসেম্বলি ভাষা জিনিসটা কি? তাহলে অ্যাসেম্বলি ভাষার ব্যাপারটা হচ্ছে, এখানে একটা পেজ মিসিং নাকি? পেজ মনে হয় মিসিং আছে এখানে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার ব্যাপারটা হচ্ছে যে তোমার সরাসরি 0 1 দিয়ে লিখবে না, এখানে কিছু সংকেত ইউজ করবে। যেমন যোগ করতে গেলে যোগ চিহ্ন দিবে না, 0 1 ও দিবে না, বইলা দিবে অ্যাড। অ্যাড মানে কি বুঝি আমরা? যোগ করা। LDA এটা যখন বলবে, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে LDA বলতে বোঝানো হচ্ছে লোড ডেটা অ্যাকুমুলেশন, অর্থাৎ ডেটাগুলোকে একত্রিত করতে বলছে। আবার যখন এটাকে ভাগ করতে বলবে বইলা দিল ডিভ মানে ডিভিশন। তাইলে যখন সরাসরি 0 1 ব্যবহার না কইরা এরকমের কিছু নেমনিক বা সাংকেতিক কোড ব্যবহার করত যেই ভাষাটায়, সেই ভাষাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। বুঝছি কথা? জি স্যার। তাহলে যে ভাষায় কতগুলো নেমনিক কোড ব্যবহার করা হতো সেই ভাষাটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষায় সরাসরি 0 1, আর অ্যাসেম্বলি ভাষায় সরাসরি 0 1 না, সেটার থেকে কতগুলা কোড ব্যবহার করতো, সেই কোডের মাধ্যমে কাজগুলা সম্পাদন হতো। এই দুইটা ভাষাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। যেমন এখানে সংকেত দিয়ে দিছে, দেখো আমি একটু দেখাই, এখানে আর একটু বড় করে। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার কিছু উদাহরণ এখানে দিয়ে দিছে। যেমন এখানে বাইনারি ভাষায় যদি লিখতো তাইলে কোডটা হতো এরকম, আর এটা বাইনারিতে না লিখে যদি এটা মেশিন ভাষায় বা অ্যাসেম্বলি ভাষায় লেখে তাহলে অ্যাসেম্বলি ভাষায় এটার কোড হবে LDA 104। এখন এটা সংক্ষেপ করা হয়ে গেছে না এই বাইনারি থেকে আরেকটু? জি স্যার। এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। যদিও বর্তমান সময় এখন আর আমরা এগুলা ব্যবহার করি না, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এখানে যেমন অ্যাসেম্বলি ভাষা বলছে, আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। অ্যাসেম্বলি ভাষা আবিষ্কার হয়েছে কত সালে? 1950 সালে। 1945 সালে হচ্ছে মেশিন ভাষা, তার 5 বছর হ্যাঁ, তার 5 বছর পরে অ্যাসেম্বলি ভাষা, এরপর ধীরে ধীরে একটার পর একটা এভাবে বের হইতে রয়েছে। তার মাঝখানে অনেক ধরনের ভাষা আবিষ্কার হয়েছে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ রয়েছে, লেভেল, অপকোড, অপারেন্ট, আর একটা হচ্ছে
কমেন্ট। এই চারটা জিনিস অ্যাসেম্বলি ভাষায় ব্যবহার করা হয়। লেবেল জিনিসটা কি, তোমার এই জিনিসগুলো টিকের জন্য লাগবে এবং 1 মার্কের কোশ্চেনের জন্য লাগবে। লেবেলে নির্দেশনার সাংকেতিক ঠিকানা থাকে, প্রোগ্রামের অন্য কোথাও হতে জাম্প নির্দেশ দিয়ে যে কোনো লেভেলে যাওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য একটা নাম থাকে আলাদা, সেই নামটাকে বলা হচ্ছে লেভেল। তুমি যেই নামটা বলে দিবা ও সরাসরি সেই নামে চলে যাবে। আমরা এটা করার সময় বলে দিব, লুপ প্রোগ্রাম করার সময় এটা আমরা দেখতে পাবো, এখন বুঝতে মাথার উপরে দিয়ে যাবে অনেক কিছুই। আচ্ছা, এরপরে বলছে অপকোড। এতে কোনো মেমোনিক থাকে, নির্দেশ থাকে, যেমন মেমোরিতে লোড করার জন্য এলডিএ এবং ভাগ করার জন্য আইভি। এরকমের যে কোড গুলা থাকে এটাকে বলা হচ্ছে অপকোড। আর অপারেন্ট মানে বইলা দেয় ঠিকানা, সরাসরি কোন ঠিকানায় যে এই কাজটা হবে সেটাকে বলে অপারেন্ট। আমাদের এগুলা নিয়ে এখন ডিটেলস আলোচনার দরকার নেই। অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা এগুলো বই থেকে, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে দেখে নিবা। আর এই বইটা থেকে তোমাদের আজকের বাসার কাজ যেটা, এই একটা ছক আছে, আমি বলছিলাম তোমাদেরকে বইটা ডাউনলোড করে নিতে, যারা নিতে পারছো বেশ ভালো, আর যারা নিতে পারো নাই তারাও একটু নেয়ার চেষ্টা করবা। এটা কত নম্বর পেজে আছে? 387 পেজে একটা ছক আছে। এই ছকের মধ্যে এই নেমোনিক কোড এবং এই কোন কোড দ্বারা কি বোঝানো হয় এটা মুখস্থ করে ফেলবা। তার কারণ হচ্ছে টিকে অনেক সময় দিতে পারে সিএলআর বলতে কি বোঝানো হয়, 4টা অপশন থাকবে। তো আমরা এটা না পারলে তখন অ্যান্সার করতে পারবো না। এখান থেকে আমরা একবার দেখে যাই। এলডিএ বলছে লোড অ্যাকুমুলেটর, অর্থাৎ ডাটাগুলোকে কোনো একটা জায়গায় লোড করতে বলা হয়। যদি এসটিএ বলা হয়, এসটি মানে স্টোর, এ মানে অ্যাকুমুলেটর, একত্রিত যে ডেটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে যদি আমরা কোথাও সেভ করতে চাই বা জমা রাখতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে সেটার ক্ষেত্রে ব্যবহার হয় এসটিএ। সিআরএল মানে আমরা যেমন সামনে কোনো কিছু লিখে লেখাটাকে সরাই দিতে চাই, মুছে ফেলতে চাই, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ার অ্যাকুমুলেটর। অ্যাড মানে এডিশন, সাব মানে সাবট্রাকশন, যোগ বিয়োগ, এগুলো আমরা জানি। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই চারটাতে কোনো সমস্যা নেই। জেএমপি জাম্প, জাম্পকে সরাসরি বলা হচ্ছে জেএমপি। অর্থাৎ তুমি 1 নম্বরে আছো, 1 নম্বর থেকে সরাসরি 6 নম্বরে চলে যেতে চাচ্ছ, তাহলে যাওয়ার জন্য যে নির্দেশ দিতে হবে সেটার ক্ষেত্রে তোমাকে বলতে হবে জাম্প। ইনক্রিমেন্ট মানে বাড়তে থাকবে, আর ডিক্রিমেন্ট মানে কমতে থাকবে। আইএনপি যদি কোনো তথ্য ইনপুট করতে চাও অ্যাসেম্বলি ভাষার সময় তখন লিখতে হতো আইএনপি, যদি কোনো ডেটার আউটপুট চাইতা তখন লিখতে হতো ওইউটি, আর যদি থামাইতে চাই কোনো প্রোগ্রামকে তাহলে লিখতো এসটিপি। এটা অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে ছিল, এখন আর এটা হয় না, এখন অন্য কিছু ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষা এখান থেকে গেল। এরপরে আসছে মধ্যম স্তরের ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলির পরবর্তীতে স্বাভাবিকভাবে ভাষা লেখা শুরু হয়, যেটায় লেখার মাধ্যমে কাজ করা হয়ে থাকে, নেমোনিক কোড না, সরাসরি লিখে যে কাজগুলো করা হতো সেটাকেই বলা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষার পরে আসছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা মানে হচ্ছে মধ্যম স্তরের আপডেট ভার্সনগুলোকে বলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। সহজ কথায় মধ্যম স্তরের ভাষাগুলোকে আরো বেশি সহজবোধ্য করার জন্য উচ্চতর ভাষা রচিত হয়, যেখানে সবকিছুর মিশ্রণ আছে। মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা বা অন্যান্য সবার মিশ্রণে তৈরি করা হয়েছে। লাস্ট অফ অল যেটা চলে আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটার মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বলা হয় মূলত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা স্বাভাবিকভাবে মানুষ যে ভাষাগুলো বুঝতে পারি সেই ভাষাগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা যদি কোনো ভাষা লেখি আমাদের ভাষায়, ইংরেজিতে, সেই ভাষাটা কনভার্ট হয়ে যাবে। এই যে অটোমেটিক একটা সফটওয়্যার দেয়া থাকে সেটা কনভার্ট করে নেয়। আমরা HTML যে লিখেছি সেটা কি আমাদের ভাষায় লিখেছি না কম্পিউটারের ভাষায় লিখেছিলাম? কম্পিউটারের ভাষায় না, মূলত লেখাগুলো কিন্তু আমাদের ভাষায় ছিল, আমরা ইংরেজিতে লিখছি না সব। এবং সেইখানে টেবিল, হেড, বডি, তার মধ্যে আবার কিছু কোডও ব্যবহার করা হয়েছিল যদিও ওখানে, তাইলে এই পরে ওটাকে চেঞ্জ হয়ে গেছে। তাইলে আমরা যে এই ভাষাগুলো ব্যবহার করব, আমাদের নিজস্ব ভাষায় যদি কোনো প্রোগ্রাম রচনা করি, সেই আমাদের নিজস্ব ভাষাগুলোকে বলা হচ্ছে, আমাদের সেই নিজস্ব ভাষাগুলোকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে লেখে নাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা, যেই ভাষাগুলো মানুষ সরাসরি ব্যবহার করতে পারে। উচ্চ স্তরের ভাষার মধ্যে রয়েছে, এখানে কতগুলো উচ্চ স্তরের ভাষা দেয়া আছে।
ফরট্রান, অ্যালগল, লিস্প, আমাদের এত কিছু দরকার নেই। আমরা সি সম্পর্কে এখন একটু জেনে নিব, যেহেতু আমরা সি ভাষা নিয়ে এই চ্যাপ্টারটা রচিত। এই ভাষায় যত প্রোগ্রাম রয়েছে এই চ্যাপ্টারে সব প্রোগ্রামগুলো সি ভাষা দিয়ে করা হয়েছে, এই জন্য আমরা সি ভাষা সম্পর্কে আলোচনা করব। এটা মূলত একটা মানুষের নাম, ডেনিস রিচি সি। ডেনিস রিচি সি এই ভাষাটা সর্বপ্রথম আবিষ্কার করে, এই জন্য তার নামানুসারে এই ভাষাটার নাম দেওয়া হয়েছে সি ভাষা। ডেনিস রিচি সি 1970 সালে কোনো বইতে 1971 মনে হয় লেখা আছে, না 72, মার্কিন, উনি একজন ছিল মার্কিন গণিতবিদ। বেল ল্যাবরেটরিতে এই ভাষাটা আবিষ্কার করেন ডেনিস রিচি সি। তার নামানুসারে এই ভাষার নাম দেওয়া হয়েছে সি ভাষা। তোমরা বই থেকে সি ভাষার বিস্তারিতটা পড়ে নিবা, নৈবৃত্তিকের জন্য লাগবে, সৃজনশীলের জন্য লাগবে না। এরপরে এই ভাষাকে আরো বেশি ব্যবহার উপযোগী করার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বোঝানো হয় মূলত অন্য কোনো তথ্যের নির্ভর করার জন্য, এটাকে আরো আপডেট করতে যে 1980 সালে এটাকে আরো আপডেট ভার্সন করা হয়, যেটাকে বলা হচ্ছে সি প্লাস প্লাস। সি ভাষাটার উন্নত ভার্সনের নামই হচ্ছে সি প্লাস প্লাস। আমরা এই মাঝখান থেকে বাকি সবকিছু স্কিপ করে গেলাম, মাঝখানের ওই বিষয়গুলো আমাদের আপাতত দরকার নাই। এই যে এখানে বলছে চতুর্থ প্রজন্মের ভাষা, মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে 5th জেনারেশন, পঞ্চম প্রজন্ম, যেটা সরাসরি মানুষ বুঝতে পারে। এগুলো আমাদের আপাতত লাগবে না। আমরা এখন আসি ট্রান্সলেটর। ইংরেজিতে একটা কথা আছে ট্রান্সলেটর। ট্রান্সলেট কথার অর্থ কি? অনুবাদ করা। তাহলে যে অনুবাদ করে তারে কি বলবো? ট্রান্সলেটর। যে অনুবাদ করে তারে আমরা বলবো ট্রান্সলেটর। অনুবাদকারী। আচ্ছা, এখন আমরা গুগলে ট্রান্সলেটর পাই না, যে আমরা বাংলা লেখলে ইংলিশ করে দিবে? জি স্যার। যেমন এখানে আমরা হচ্ছে ইংলিশ থেকে বাংলা করব। আচ্ছা, আই হোপ টু হ্যাভ এ গুড প্রিপারেশন। আশা করি ভালো একটা প্রস্তুতি হবে। আমি এখানে ইংরেজি লিখলাম, দেখো এখানে বাংলা হয়ে গেছে। তাহলে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে হয়েছে, বা যে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে হয়েছে, এটাও একটা সফটওয়্যার। তাহলে এই মানে আমরা যে প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি, প্রোগ্রামের মধ্যে এরকম ট্রান্সলেটর রয়েছে। আমি আগেই বলছি, কম্পিউটার বুঝতে পারে শুধুমাত্র মেশিন ভাষা। মেশিন ভাষার বাইরে কোনো ভাষা কম্পিউটার বুঝতে পারে না। তাইলে মেশিন ভাষার বাইরে কম্পিউটার যেহেতু কোনো ভাষা বুঝতে পারে না, তাইলে এই মেশিন ভাষায় তো যাইতে হবে, তা না হলে কি কম্পিউটার বা ডিভাইস গুলো বুঝতে পারবে? না স্যার। আচ্ছা, তাইলে আমরা বলছি 5টা প্রজন্মের ভাষা আছে, এর মধ্যে একটা প্রজন্মের প্রথম ভাষাটা মেশিনগুলো বুঝতে পারে, বাকিগুলো বুঝতে পারে না। তাহলে এই যে বুঝতে পারে না, সেগুলো বোঝানোর জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হয়, যেই সফটওয়্যারের মাধ্যমে এই উচ্চ স্তরের ভাষাগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তাকেই বলা হচ্ছে মূলত অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। বুঝতে পেরেছি কথাটা? জি স্যার। এই থেকে শুরু হয়ে যায় যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপান্তর করা হয়। উৎস প্রোগ্রাম বলতে বোঝানো হয় উচ্চ স্তরে লিখিত ভাষা। এই উচ্চ স্তরে লিখিত ভাষাকে সহজভাবে বলবা যে প্রোগ্রামের মাধ্যমে উচ্চ স্তরে লিখিত ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তার মানে অনুবাদক প্রোগ্রাম মানে হচ্ছে একটা সফটওয়্যার যেটা কি করবে, যে কোনো ধরনের প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এখন এই অনুবাদক প্রোগ্রামকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে সৃজনশীল আসবে, এই জন্য এটা তোমার মনে রাখতে হবে। অনুবাদক প্রোগ্রামকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কম্পাইলার, ইন্টারপ্রেটার, এরপরে সর্বশেষ আসছে অ্যাসেম্বলার। তাহলে আমরা প্রথমে আলোচনা করি কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটা উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। যে স্যার, এটা তো অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাই দিলেন, তাহলে এটা আলাদা হইলো কেমনে, তাই না? এখানে যে ব্যাপারটা রয়েছে, আচ্ছা, কম্পাইলার উচ্চ স্তরের প্রোগ্রামকে
মেশিন ভাষায় বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। মেশিন ভাষার প্রোগ্রামটার নাম হচ্ছে বস্তু প্রোগ্রাম। আবার বুঝো, মেশিন ভাষায় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে বলা হচ্ছে কি বস্তু প্রোগ্রাম। আর যেভাবে প্রোগ্রামটাকে লেখা হয় সেটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো, এই একটা প্রোগ্রাম লেখা আছে, এই প্রোগ্রামটা হচ্ছে উৎস প্রোগ্রাম। এটাকে চেঞ্জ করে 01 এ লেখছে, এইটার নাম বস্তু প্রোগ্রাম। এখন এইখান থেকে এটা আসার জন্য নিশ্চয়ই কোনো একটা সফটওয়্যার লাগছে, একা একা তো আর আসে নাই। না স্যার। আচ্ছা, যে সফটওয়্যারের মাধ্যমে হইছে সেটা হচ্ছে একটা ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম। এখন একটু বোঝাই কম্পাইলার জিনিসটা কি। এই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেলের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। এখন এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে গেলে এই পুরো প্রোগ্রামটা একসাথে পড়ছে। আচ্ছা, আর একটু ভালো উদাহরণ দেই। তোমরা সবাই ইংরেজি ক্লাস করেছো, ইংরেজি টিচারদের দেখবা যে অনেক ধরনের ইংলিশ টিচার হয়ে থাকে। কোন ইংরেজি শিক্ষক আছে যারা কি করে, পুরো একটা সেন্টেন্স পড়ে, একটা সেন্টেন্স পড়ে তারপর পুরোটার অর্থ একসাথে বলে, নাকি? আবার কিছু কিছু ইংরেজি টিচার রয়েছে যারা কি করে, একটা সেন্টেন্স পড়ার ক্ষেত্রে ওই সেন্টেন্সের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভেঙে ভেঙে অর্থ বলে যায়। আলাদা আলাদা অর্থ বলতে বলতে গিয়ে তারপর পুরো সেন্টেন্সের অর্থ অটোমেটিক তৈরি হয়ে যায়। তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রেটারকে তুমি যদি সেই দুইজন টিচারের সাথে তুলনা করো, তাহলে কম্পাইলার মানে হচ্ছে কি, সে পুরোটা একসাথে পড়া একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটার কি করবে, এক লাইন পড়বে, এক লাইনের অনুবাদ করবে। এখন এই কম্পাইলারের ক্ষেত্রে যেটা ব্যাপার, যে কম্পাইলার এই কাজটা করার সময় পুরোটা একসাথে করবে, এরপরে যে কয় জায়গায় ভুল আছে সেই ভুল কয়টা বলবে। আর ইন্টারপ্রেটার এক লাইন পড়বে, পড়ে এটার অনুবাদ করবে, তারপরে দ্বিতীয় লাইনে যাবে, সেটার অনুবাদ করবে। যদি দ্বিতীয় লাইনে কোনো ভুল বাজে, তোমার সামনে একটা মেসেজ আসবে যে দ্বিতীয় লাইনে ভুল আছে। এই ভুলটা যতক্ষণ পর্যন্ত ঠিক না করবা, সে ততক্ষণ পর্যন্ত তৃতীয় লাইনে যাবে না। তাইলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মেইন পার্থক্যটা হচ্ছে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কি করে, এক লাইন পড়ে এক লাইনের অনুবাদ করে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, এই যে এখানে বলে দিয়েছে। ভুল সংখ্যা, আচ্ছা, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করবে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এক লাইন পড়বে এক লাইনের অনুবাদ করবে। এই যে দেখো, যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন করে মেশিন ভাষায় অনুবাদ করে, তাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। যদি কোনো ভুল থাকে তা সংশোধন করে তারপর পরবর্তী লাইনে যাবে। অর্থাৎ আমি এক লাইন পড়বো, এই এক লাইনে ভুল থাকলে সেটা ঠিক করব, ঠিক করার পর দ্বিতীয় লাইনে যাব। যদি ভুল ঠিক না করে তাহলে আমার দ্বিতীয় লাইনে যাওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে? জি স্যার। সৃজনশীল এইভাবে দেবে যে, কোনো একটা অনুবাদক প্রোগ্রামের আলোচনা করতেছিলেন, তখন শিক্ষক বললেন যে এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে যা সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। আচ্ছা, এরপরে উদ্দীপকে বললো ক নম্বরে যে উদ্দীপকে কোন ধরনের অনুবাদক প্রোগ্রামের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। কোন প্রোগ্রামের কথা বলা হচ্ছে তাহলে? ইন্টারপ্রেটার, যেহেতু এক লাইন পড়ে এক লাইন অনুবাদ করে, সুতরাং এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর যদি বলতো যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে পড়ে সম্পূর্ণ প্রোগ্রামের অনুবাদ একসাথে করে এবং ভুলের মেসেজ গুলা দেয়, তাহলে এটা কি হতো? তাহলে হতো কম্পাইলার। যদি সম্পূর্ণটা একসাথে পড়তো তাহলে হতো কম্পাইলার। আচ্ছা, কম্পাইলার ইন্টারপ্রেটার পাইলাম। অনুবাদক প্রোগ্রাম ওখানে বলছে 3 প্রকার, তাইলে আমাদের আরেকটা আছে, কোনটা? অ্যাসেম্বলার। আরেকটা অনুবাদক প্রোগ্রামের নাম হচ্ছে কি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার মানে হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। সহজ কথা, অ্যাসেম্বলি ভাষা ছাড়া অন্য কোনো ভাষাকে সে করতে পারবে না, তার কাজই হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করা।
যেমন আমরা ওইখানে বসছিলাম অ্যাসেম্বলি ভাষায় কতগুলো নেমোনিক কোড থাকে, এই কোডগুলোকে সে 01 এ রূপান্তর করবে। এছাড়া অন্য কোনো ভাষায় যদি থাকে সেটা সে রূপান্তর করতে পারে না। অর্থাৎ স্পেশাল একটা ভাষার জন্য একটা ট্রান্সলেটর বানানো হয়েছে। যেমন গুগল ট্রান্সলেটরে যদি যাই এখানে সব ধরনের ভাষা খুঁজে পাওয়া যাবে। আবার এমন এমন কিছু ট্রান্সলেটর আছে না যেটা দিয়ে শুধু একটা ভাষা থেকে আরেকটা ভাষা বানানো যাবে, অন্য কিছু করা যাবে না। সেটাকে এই তুলনা করা যায় এই অ্যাসেম্বলারের সাথে। অ্যাসেম্বলার মানে হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষার প্রোগ্রামে রূপান্তর করে। তাহলে আমরা অনুবাদক প্রোগ্রাম পাইলাম কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে কোনটা? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই যে এখানে একটা এই পার্থক্যটা তোমাদের পড়তে হবে। আর উপরে যেন আরো একটা কি দেন, আচ্ছা আমি দিয়ে দেবো পরে। অ্যাসেম্বলার মানে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম রয়েছে তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। এরপরে আজকে সর্বশেষ আলোচনার বিষয় যেটা কম্পিউটারের সংগঠন, প্রোগ্রামের সংগঠন। অর্থাৎ যে কোনো একটা প্রোগ্রাম যদি আমরা রচনা করতে চাই, অর্থাৎ সহজ কথা, আমরা যদি যে কোনো সফটওয়্যার বানাইতে চাই, প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু এক একটা প্রোগ্রাম। আমরা যে এখন যেই সফটওয়্যারটার মাধ্যমে কথা বলতেছি না, ক্লাসটা নিতেছি গুগল মিট, এটাও একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে যে দূরে থাইকা কিভাবে একজন আরেকজনকে দেখবে, কথা বলতে পারবে, মিটিং করতে পারবে, শেয়ার করতে পারবে স্ক্রিন, এটা কিভাবে কি করা যায় এটা নিয়ে তারা ভাবছে। ভাবার পরে তারা এটা ডেভেলপ করার চেষ্টা করেছে। তারপরে তারা একটা ফলাফল পাইছে যে হ্যাঁ কাজটা করা যায়। তাহলে যে কোনো প্রোগ্রাম রচনা করতে গেলে 3টা ধাপ। সর্বপ্রথম ধাপ হচ্ছে কি? ইনপুট করা। সর্বপ্রথম ধাপ হচ্ছে ইনপুট করা। দ্বিতীয় ধাপ হচ্ছে ইনপুটকৃত তথ্যগুলোর যেখানে যা করা দরকার সেই প্রক্রিয়া করা। তারপর সর্বশেষ ধাপ যেটা ফলাফল প্রকাশ করা। তাহলে একটা প্রোগ্রামের মূল অংশ থাকে কয়টা? 3টা। একটা প্রোগ্রামের মূল অংশ হচ্ছে 3টা। যদি তোমাকে বলা হয় 2টা সংখ্যা যোগ করে দেখাও, তাইলে তোমার এইখানে 3টা কাজ করতে হবে। সর্বপ্রথম তোমার 2টা সংখ্যা নিতে হবে, এই সংখ্যা 2টা নেওয়া হচ্ছে কি? ইনপুট করা। এরপরে এই সংখ্যা 2টাকে নিয়ে যোগ চিহ্ন দিয়ে যোগ করতে হবে, এটা হচ্ছে প্রসেস করা। শেষে যে আমরা রেজাল্ট লিখি এটাকে বলা হচ্ছে ফলাফল প্রকাশ করা। এটা আমরা একেবারে সহজ উদাহরণ দিয়ে বুঝালাম। তাহলে এরকমের যে কোনো প্রোগ্রাম রচনা করতে গেলে 3টা ধাপ রয়েছে: ইনপুট, প্রসেসিং, আউটপুট। আজকে আমরা এই পর্যন্ত প্রোগ্রাম সংগঠন পর্যন্ত পড়লাম। আমরা আগামী দিন প্রোগ্রাম উন্নয়নের ধাপ এবং আমাদের যে অ্যালগরিদম, ফ্লো চার্ট সেখানে চলে যাব, অর্থাৎ এই চ্যাপ্টারের মূল বিষয়ে চলে যাব। আজকে আমরা আলোচনা করেছি শুধুমাত্র থিওরি নিয়ে এই চ্যাপ্টারে, যে প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম তৈরি করার জন্য কি লাগে, প্রোগ্রামকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, প্রোগ্রাম কিভাবে বানায়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরাসরি তোমাদের সৃজনশীলের জন্য দরকার হবে। আর আজকের ক্লাসটা যারা করছো মাশাআল্লাহ, তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ব্যাকআপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে ক্লাস রেকর্ড করছিলাম কিন্তু কিভাবে জানি ক্লাসটা ডিলিট হয়ে গেছে, সেভ হয় নাই, এই জন্য আর দিতে পারি নাই গত ক্লাসেরটা। আজকেরটা ইনশাআল্লাহ অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি সক্ষম হয়। তো ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।